দ্য সাইলেন্ট ম্যানর লেখনীতে ডাইনিমরোজ লাকি পর্ব সংখ্যা ৮০। চৌধুরী বাড়ির ওপর রাত নেমে এসেছে গম্ভীর আর ভারী হয়ে। বিশাল দালানের দেয়ালে দেয়ালে লণ্ঠন আলো ছায়া এঁটে যাচ্ছে। উঠান জুড়ে নিস্তব্ধতা, দূরে অনুচারী এর পায়ের আওয়াজ মনে হচ্ছে। এই বাড়ির প্রতিটি ইট যেন শত বছরের গল্প চুপিচাপি ধরে রেখেছে। মায়া তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাড়ির সামনের দিকে চেয়ে আছে। আজকে সকালের দৃশ্য চোখের সামনে, মস্তিষ্কে যেন ঘুরপাক খাচ্ছে। কখনো একাই হাসে, আবার কখনো ঠোঁট চেপে যায়। হাত দুটো তার রেলিংয়ের ওপর শীতল ভাবে চেয়ে রয়েছে সে। শীত পড়েছে আজ হালকা, উপরে উত্তরের মসৃণ বাতাস। ভালোই লাগছে দাঁড়িয়ে থাকতে। মীরকে ডেকে নিয়েছে বুলবুল, শালুক ডেকেছেন শরীর ক্ষতস্থানে ওষুধ লাগানোর জন্য। মায়া বারান্দা ছেড়ে ঘরে আসে, খাটে বসে গা এলিয়ে দেয়। সন্ধ্যার দিকে থমাসনকে কল করা হয়। তিনি মীরের কণ্ঠ পেয়ে থ মেরে যায়। গলার স্বরটা বড্ড ভারী হয়ে যায়। মীরও কঠিন। সেই সময়ে জলে চোখ ভেজায়। সময় নিয়ে সবকিছু থমাসকে খুলে বলে। তিনি থাইল্যান্ড চলে এসেছিল। তিনি থাইল্যান্ড চলে গিয়েছে এবং বললেন তুমি থাইল্যান্ড চলে আসো মায়াকে নিয়ে। শালুক আর বাধা দিচ্ছে না। রাত 10টা বেজেছে। মায়ের ঘরের বাইরে থেকে জুতার আওয়াজ। মায়া নড়ে চড়ে বসলো। দরজা খোলা ছিল। মীর প্রবেশ করে ঘরে। সাদা রঙের শার্ট পরনে, দরজা লাগিয়ে দিয়ে শরীর চুলকায়। মায়া বলল, আপনার কি গুহায় বন্দি থেকে চুলকানি হয়েছে? ছোট মা কি সব লতাপাতার ওষুধ লাগিয়ে দিল, এসবে চুলকাচ্ছে। যদিও জল দিয়ে ধোয়া হয়েছে, খুব মেরেছিল। মায়ের কণ্ঠার্থ নির্বাত শোনায়। মীর থেমে যায়। নীরব পায়ে হেঁটে মায়ের সামনে গিয়ে বসে। মায়া দু পা ও হাঁটু এক করে হাত দিয়ে ধরে রেখেছে। মীর চাওয়াতে সে দৃষ্টি নত করে ফেলল। মীর সেই দৃষ্টি দেখে হাসল। তবে আঘাত পায়নি, তবে একটু করুণ দৃশ্য আমাকে নাড়িয়ে তুলেছে। কোন সেই দৃশ্য? তোমার পরনের লাল শাড়ির বদলে বিধবার শাড়ি যখন দেখেছি, বিশ্বাস করো হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। হয়তো আমাদের পূর্ণতা লেখা ছিল, তাই এত বাধা বিপত্তি পেরিয়ে আবার এক হয়েছি। আপনাকে হারিয়ে সরবরাহ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বেঁচে থাকা বোধহয় আর হবে না। মীরমায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমার জন্য বেঁচে থাকবে? কখন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তুমি না হয় একটা কারণ খুঁজে নিবে। আমার জন্য অপেক্ষা করে যেও। আবার হারিয়ে যাবেন? মীর এবার একটু মায়ের দিকে এগিয়ে এসে বসে। তার হাত দুটো নিজের হাতের মধ্যে আঁকলে নিয়ে বলল, তোমাকে থেকে হারিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। যদি এমনটি কোনোভাবেই ভেবেও থাকি, সেদিন যেন মৃত্যুর সন্নিকটে চলে আসি। চার দেওয়ালের ঘরটা স্তব্ধ, নীরব। মায়া মেরুন রঙের শাড়িতে গুটিসুটি মেরে বসে আছে। মীর বারান্দার দিকে গিয়ে অগ্নিল থেকে দূরে একবার দেখলো, ফের ঘরে এলো, পর্দা টেনে দিল। মায়া বসা থেকে উঠে বিছানা গুছিয়ে নিল। গোছানো শেষে যখন শুতে যাবে, তখন চোখে পড়ে যায় দ্য সাইলেন্ট ম্যানের বইটির দিকে। বইটি টেবিল থেকে তুলে ছুঁয়ে নেয়। মীর এসে পাশে দাঁড়িয়ে বইটি দেখে বলল, ভাবতে অবাক লাগে, দ্য সাইলেন্ট ম্যানের বইটি জুড়ে সেই নির্ঘুম ঘুরে ফিরে আমাদের বংশের কথাই লেখা। যেন আমাদের কথাই পূর্বে একটা দুনিয়ায় সাজানো ছিল। সুফিয়ান হায়দারের বংশধর আমি। মায়া ভেজা কণ্ঠে বলল, সে তো ফারদিনার জন্য মালিকাকে ঠকিয়েছিল, নিজের সন্তানকে অবধি গ্রহণ করেনি। মীর ভুরু কঞ্চিত করে ভাঁজ করে বলল, তুমি কিভাবে এসব জানলে? সকালে আপনি এসব বললেন, আর আপনি ভুলে গেলেন? আমার তো ভয় হচ্ছে কবে না জানি আপনি এমনটা করেন। মীর বইটা মায়ের হাত থেকে রেখে তাকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। মায়ের কাঁধের ওপর মীর থুতনি রাখে। তার নিঃশ্বাসটুকু উপচে পড়ে মায়ের কাঁধে। কোমল কণ্ঠে বলে, সুফিয়ান হায়দার মালিকার ফাঁদে পড়েছিল, তাকে ফাঁদে পালানো হয়েছিল, তাই সেমনটি করতে হয়েছিল বাধ্য হয়ে। কিন্তু পিতৃপুরুষ যেমনই হোক না কেন, তার বংশধর যে তার মতো ওইটাই করবে এমনটা তো নাও লেখা থাকতে পারে। সুফিয়ান হায়দার তার বাবা সিলমান হায়দার, এবং কোনো দুর্নাম ছিল না। তাই শুধু শুধু তুমি আমাকে এসব বলো না। আমি মীর যতদিন বাঁচি তোমার হয়েই থাকবো। এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে হাড় ভেঙে যাবে। আস্তে ছাড়ুন। কেন? যেন মনে হয় তুমি পালিয়ে যাচ্ছ। মায়া মসৃণ আওয়াজে হাসলো। পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে
আপনার অনুপস্থিতিতে শেহজাদার সাথে যেতে পারতাম। শেহজাদার কথা শুনে মীরের তীব্র রাগ হয়। চোখ দুটো ঝুলে চোয়াল শক্ত করে নিজেকে সামনে নিল। মায়া মীরের অভিব্যক্তি ধরে ফেলল। মীর বলল, দ্বিতীয়বার আর ওই নাম আমার সামনে উচ্চারণ করবে না। হিংসে হচ্ছে? না। মীর ছোট্ট করে জবাব দিল। মায়া জোরপূর্বক কণ্ঠে হাসি এনে বলল, আপনি হিংসাতে জ্বলছেন, আমি বাইরে থেকে তার তাপ অনুভব করতে পারছি। তবে আর নতুন করে সেই তাপের উত্তাপ বাড়িয়ে দিতে চেয়েও না মেয়ে। কখনো কখনো আমি আপনার জন্য পুরোপুরিভাবে সুফিয়ান হায়দারকে দেখতে পাই, আর আমি কখনো কখনো তোমার ভেতর ফারদিনাকে দেখতে পাই। থেমে মীর মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার খুব শখ জানো, তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে, তখন আমাদের কন্যা সন্তান হবে, আর তার নাম রাখবো সুফিয়ান হায়দার এবং ফারদিনা নামের সাথে মিলিয়ে। কি নাম রাখবেন ঠিক করেছেন? ফারদিনা সুফিয়া দুজনে মিলিয়ে ফারিয়ান। নামটা কেমন যেন পুরুষের ঘ্রাণ পাচ্ছি। মীর গভীর নিঃশ্বাস ত্যাগ করল। আমার নিজের মা বাবার নাম জানি না, নতুন করে জানতে চেয়ে দুঃখটার বাড়াতেও চাই না, তাই আমি আমার পিতৃপুরুষের নামের সাথে মিলিয়ে আমার সন্তানের নাম রাখবো। আমার বংশের মেয়ে সন্তান খুব কম, তাই আমি চাই আমার মেয়ে সন্তান হোক, আরও মেয়ে হলেও হবে বাহাদুর, একদম আমার মতো। সাহসও আমার মতো হলেও দেখতে হবে তোমার মতো। আপনার যে ইচ্ছে আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। তবে আমার ছোট ইচ্ছে হচ্ছে আমার প্রথম সন্তান যেন ছেলে হয়। আমি ওর ভেতরে যেন আপনাকে খুঁজে পাই। পূর্ণ হওয়ার জন্য যে তোমাকে দরকার রূপবতী, আমি আপনারই হয়ে আছি, সেটা আমিও জানি। অন্যভাবে এখন দরকার বলে মীর মায়াকে ছেড়ে দেয়। মায়া বিভ্রান্ত হয়ে যায়। অন্যভাবে কিভাবে? মীর এসে ঘরের আলো নিভিয়ে দিল, তবু আলো নিভল না। খণ্ডিত চাঁদের অংশটুকু এসে পড়লো জানলা ভেদ করে। ঘরটি আলোকিত হয়। মায়া মীরের দিকে এগিয়ে বলল, আলো নিভালেন কেন? তোমার রূপের আলোয় যথেষ্ট এই ঘর আলোকিত করার জন্য, তবুও মাঝখান থেকে চারটা এসে বাধা করলো। আমি মোটেও রূপবতী নই। তুমি রূপবতী না হলে শ্যামপুরে নওয়াব শেহজাদা কখনো তোমার প্রেমে পড়তো না। মানে? মীর প্রসঙ্গ এড়াতে হেসে উড়িয়ে দিল। সে আগে ভাগে গিয়ে খাটে কাত হয়ে হাতের ওপর ভর রেখে শুয়ে পড়ে। মায়া তার সামনে বসতেই তাকে তার কোলে শুয়ে নেয়। মায়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার জন্য একটা গান মনে পড়েছে, গিয়ে শোনান। আগামীকাল। আজ আর সময় নষ্ট করা যাবে না বলে মায়ের দিকে হাত বাড়তে মায়ের ছিটকে হাত সরিয়ে বলল, গানটা এখনই শোনাতে হবে। ধৈর্য নিয়ে তো অপেক্ষা করার। মীর সেকেন্ড কয়েক মায়ের দিকে চেয়ে দম বন্ধ করে ছেড়ে আবার শোনাতে চাইল। শোনাচ্ছি। মীর বিছানায় এক পা ভাঁজ করে হাত দুটো ছড়িয়ে শয়, যেন শরীরে শক্তি লোপ পেয়েছে। মায়া তার বুকের ওপর হাত রেখে তাতে থুতনিতে ভর রেখে মীরের দিকে তাকালো। মীর গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো। তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখায় হিয়ার মাঝে লাগলো দোলা আমার। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে ভেসে এলে আমার মনের দেশে, এলে সাগর জলে ভেসে এলে আমার মনের দেশে। এই গানটা কোথাকার আপনারা কি জানেন? এটা হচ্ছে কিরণমালা নাটক ছিল না স্টার জলসার, ওইখানে হচ্ছে ওই নায়ক যে কুমার, সে হচ্ছে কিরণমালাকে ফার্স্ট যখন দেখে তখন এই গানটা বলতার। তখন থেকে এই গানটা প্রচলিত হয়, আর ওদের সব রোমান্টিক সিনগুলোতে এই গানটাই দিত। ওই সময় আর কি পপুলার ছিল, 2015 সাল মেবি, তখন আমরা ক্লাস 5-এ পড়ি, এখনো মনে আছে। মীর থামে, গানটা শেষ করে চোখের কর্ণিকা থেকে জল মোছে, এরপর মাথা হচ্ছে মায়াকে দেখে। মায়া ঘুমিয়ে পড়েছে। মীর মুগ্ধ হয়ে মায়ের মুখখানি দেখলো। আবেগী হাতটা তার মাথার ওপর বুলিয়ে দেয়। ঘুরে দেওয়ালের ঘড়ির দিকে তাকালো, রাত 1টা বাজে। তার চোখেও ঘুমের রাজ্যেরা ধীরে ধীরে ভর করেছে। ঠিক সে সময় টেলিফোনটা বেজে উঠল। হঠাৎ কল। সে খানিকটা হকচকালো। পুনরায় ঘড়ির দিকে তাকিয়ে রিসিভ করলো কলটা বলিষ্ঠ হাতে। সে আগ বাড়িয়ে কিছু বলার আগে ওপাশ থেকে থমাসনের কণ্ঠ ভেসে আসে। মীর থমাসের ভালো মন্দ জিজ্ঞেস করে, এত রাতে কল করার কারণ জানতে চায়। ততক্ষণে মায়া জেগে ওঠে। তখন টেলিফোনের রিং পেতেই তার ঘুম হালকা হয়। মায়া ঘুম থেকে ওঠাতেই মীর থমাসকে উদ্দেশ্য করে বলে, বাবা আগামীকাল সকালে কল করব
বলে তৎক্ষণাৎ লাইনটা কেটে দেয়। মায়া জিজ্ঞেস করলো, বাবা কি বললেন? মীর কেটে কেটে বলল, তেমন কিছু না, জিজ্ঞেস করছিলাম আমরা কি করছি, খেয়েছি কিনা এসব। মায়া মীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তার জবাবের সত্যতা পেল না। মীরের অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন হয়ে যায়, তবুও মায়া এক্ষুনি জিজ্ঞেস করলো না। রাত ফুরিয়ে দিনের আলো ফুটলো ধরণীতে। রাফি তাহিরের সঙ্গে কথা বলছিল, মীরের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। শুনে আহির বাকরুদ্ধ। সে বলে, আমি আলিমনগর আসছি একদিন পর ওর সাথে দেখা করতে। রাফিদের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত আসতে বলে, কেননা দ্রুত মীর ফিরবে বিদেশের বাড়ি। কলটা কেটে রাফি চুপচাপ বসে থাকে বৈঠকখানায়, ভাবে মোহিনীর কথা। হঠাৎ মোহিনী দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে সে যে ভেতর থেকে ভেঙে পড়েছে তা বুঝতে দিচ্ছে না কাউকে। শালুক জয়ন্তন বেগমকে চা দিতে দিতে দেখলো ছেলেকে, নিষ্পলব হয়ে তার ছেলে। মা হিসেবে দেখতে ভালো লাগে না। নিজের জানেন না মোহিনীর সাথে ঘটে যাওয়া ঘটনার শেষটুকু, জানেন সে হারিয়ে গেছে। প্রার্থনা করছে ছেলের হাসি যেন পুনরায় ফিরে আসে। আমজাদ ঘরে ফিরেছে, হাতে ভিসা, পাসপোর্ট, জাতীয় কিছু কাগজ। তার হাতে দিকে তাকিয়ে শালুক কানের কাছের কাপড়টি ঠিক করে নেয়, ভালো করে মাথা টেনে নিল। আমজাদ এসে বসেন সোফায়। শালুক তার সন্নিকটে দাঁড়িয়ে বললেন, হাতে কি? আমজাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, মায়া ও মীরের পাসপোর্ট। তাদের সুস্থ সবলভাবে নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে পারলে আমার শান্তি। এত তাড়াহুড়ো যে? সবকিছু দেখে শুনে প্রশ্ন করছো? শালুক নীরব হলো, জবাব দিতে পারলো না। আপনার যা ভালো মনে হয়। চা খাবেন? দাও, মায়া ও মীরকে ডাকো, একসাথে খাই। আমজাদ কথা শেষ করতে না করতেই টেলিফোনটি বেজে ওঠে। তিনি হাত বাড়িয়ে রিসিভ করে তুলে নেন কানে। মীর এসে ঝট করে তুলে নেয় তা। ওপাশ থেকে কেউ কিছু বলছে যাবে, জবাবে মীর শুধু বলে, আমি মীর, শুধু বলুন। এরপর মিনিট দুই ফোনটা কানের কাছে ধরে রাখলো। ওপাশ থেকে ভেসে আসা শব্দগুলো সহনীয় নয়, যা মীরের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে। শালুক ও আমজাদ নিজেদের মধ্যে চোখাচোখি করলেন, মীরের আচরণে হতবক। শালুকের কণ্ঠে কিছুটা দমিয়ে বললেন, কি হয়েছে মীর? মীর রিসিভারটা রেখে দেয়, বলল, তেমন কিছু নয়, বাবার কলিগের ফোন ছিল। আমাকে উনিও ভীষণ ভালোবাসেন। আমাকে নিয়ে বড্ড চিন্তা করছেন। সবকিছু ঠিকঠাক আছে কি না তা জিজ্ঞেস করছেন বলে রাফিদের পাশে গিয়ে বসলো। শালুক আমজাদ লক্ষ্য করলো মীরকে। মীরকে থমাসন এর কলিগ কি বললেন? অদ্ভুত আচরণ করলো যে? কিছু হয়েছে নিশ্চিত? আমজাদ নড়ে চড়ে বসে বললেন, যেটা বলতে চাচ্ছে না সে বিষয়ে জিজ্ঞেস করতে নেই। দুদিন পরে ওদের ফ্লাইট। ভাগ্যিস সময় মতো ফ্লাইট পেয়েছি। জানোই তো বর্তমান সময়ে প্রতিদিন যে বিমান চলে এমন নয়। থাইল্যান্ডে যখন ফিরবে তখন বাপ ছেলে মিলে কোনো সমস্যা হলে ঠিক সমাধান করে নিবে, এত ভাবতে হবে না তোমাকে। শালুক উঠে গেলেন রান্নাঘরে। আজ বুলবুল নেই, ওরা বাবার শরীর খারাপ বলে গতকাল বাড়ি গিয়ে ফিরেছে। আপাতত শালুক সব সামলাচ্ছেন। তিনি চা করছেন। চা করার ফাঁকে ফাঁকে মীরকে দেখতেই ঘাড় টান দিল। রাফিদ কিছু বলছে, কিন্তু সেদিকে মীরের খেয়াল নেই। সে এক মগ্নে কোথাও কিছু দেখছে, কিছু ভাবছে, তার ভাবনার রাজ্য জুড়ে। তার শালুক ধরতে পারছে না। গতকাল মীর ফেরার পর থেকে হাসি খুশি ছিল, তার সাথে খারাপ কিছু হয়েছে তার ক্ষতর দিকেই বোঝা গেল। মুখে একগাল হাসি বোঝা যায়নি, কিন্তু আজ যেন সে নির্বিকার। মায়া আসে শালুকের কাছে, খয়েরি রঙের শাড়ি পরনে, মাথায় ঘোমটা টানা। শালুক মেয়ের এরূপ সাজে ভীষণ খুশি হয়। মায়ের থুতনি ছুঁয়ে চুমু খান, বলেন, তোর জীবনটা সারা জীবন এভাবে রঙিন থাকুক। মা, আমি চা করি। শালুক পাশে সরলেন। মায়া বাকিটা চা নিজে করতে লাগলো। চা তৈরি করতে করতে গতকাল রাতের কথা মনে পড়তেই শালুককে বলল, মায়া শব্দ যেন প্রশ্ন। শালুক মায়ের কাছে ঘেসে বলল, পাশে আছি। মায়া মীরের দিকে নজর রেখে বলল, গতকাল উনার বাবা কল করেন মাঝরাতে। উনি কথা বললেন, কিন্তু উনার বাবা কি বললেন সেসব খুলে বলেনি। কথা বলার পর উনার মুখের হাসিটা তৎক্ষণিক নিভে যায়। থমাসনের কলিগ কিছুক্ষণ আগে কল করেছিল। গতকাল রাতে সাথে কিছুক্ষণ আগের ঘটনা মিল পেলেন শালুক, তবুও মায়াকে কিছু বলল না। শেষ আগ্রাহ্য করলেন বিষয়টা, বললেন, দুদিন পর তো থাইল্যান্ডে চলেই যাচ্ছিস, তখন তো শ্বশুরের কিছু হলে তা স্বচোখে দেখবি। যা, এখন চাটা সবাইকে দিয়ে আয়। মায়ের কথা মতো আর এ বিষয়ে ভাবলো না। বাধ্য মেয়ের মতো চা হাতে বৈঠকখানায় এসে সবাইকে চা দিল। শেষে মীরের সামনে দাঁড়ালো।
তাকে চা দিতে মায়া ঝুঁকে মীরের অস্পষ্ট স্বর, রঙিন শাড়ি, ভেজা এক গাছি চুল কানের কাছে, আজ একদম খাঁটি বউ বউ লাগছে। সকালটা একটু গাঢ় হতে শুরু করেছে, সূর্যটা ধীরে ধীরে মাথায় নিয়ে ওপর স্থানে নিচ্ছে। মেয়ে সূর্যটার দিকে চেয়েছিল, কি দেখছে সে নিজেও জানে না। দাঁড়িয়ে আছে অশ্বশালার সামনে, অগ্নিল মীরের কাছে সে মাথা নুইয়ে দেয়, আদর চায়। মীর ওর মাথায় হাত বুলিয়ে দেয়, চলে যাচ্ছি দুদিন পর, ভাগ্যে থাকলে আবার আমাদের দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকিস। সবটুকু আদর যেন অগ্নিনের জন্য। মীরের পেছন থেকে মায়ের কণ্ঠে এলো, ঘুরে তাকালো সে, এক বিন্দু হেসে মেয়েটার দিকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরে প্রেমময় কণ্ঠে বলল, তোমার কি কম আদর দিয়েছি কি? তারপর অগ্নিনের সাথে হিংসে করছো? মায়া অনুরাগ গলায় নিচু দৃষ্টি করে বলল, মেয়েরা তার শখের পুরুষের পাশে শেষ বয়সের মহিলাকেও সহ্য করতে পারে না। আমিও আপনার পাশে অন্য কাউকে ভাবতে পারি না, দেখতেও পারি না। কখনো কোনোদিন যেন এমন দৃশ্য দেখতে না হয়। দেখবে না বউ, আমি মীর ভুলক্রমেও যদি অন্য কারো হওয়ার পথে পা বাড়াই, সেদিন যেন সৃষ্টিকর্তা আমাকে উঠিয়ে নেন। মায়ের আশেপাশে দেখলো, বলল কেউ দেখে ফেলবে, দেখুক। আমি আমার বউকে জড়িয়ে ধরে রেখেছি, তাতে কার বাপের কি দলিল করাবো? আপনার সত্যি লজ্জা নেই? গতকাল রাতে সব খেয়ে ফেলেছি, আপনার মুখে দেখছি কিছু আটকায় না। আর আটকিয়ে কি হবে, যা হওয়ারটা তো হয়ে গেছে। অসভ্য লোক। মীর মায়াকে ছেড়ে হেসে উঠল, হাসির সময় দীর্ঘায়িত হয়। মায়া প্রাণময় চাহনিতে দেখে সে হাসি, মনে মনে বলে, এই হাসি দেখার জন্য হলেও চিরদিন যেন আল্লাহ তার সঙ্গী করে আমাকে রাখে। মীর হাসি থামিয়ে বলল, আজ অসভ্য বললে বউ? তবে আর রাগ হচ্ছে না, শাস্তি তো দিয়েছি। থাইল্যান্ড ফিরছিলেন কবে? মীর এহেন প্রশ্নে যেন থমকে গেল, গভীর দম আটকে নিল। দুদিন পর। কিন্তু বাকি কথা গলায় আটকে যায় মীরের। কিন্তু কি? তুমি যাচ্ছ না আমার সাথে কেন? মায়া ভুরু কুচকে ফেললো, একটা সমস্যা হয়েছে বাবার, আর সেই সমস্যার সমাধানের জন্য আমরা সেখানে থেকে, সেই শহর থেকে দূরে যেতে হবে। বাসে আমি, বাবা আর আয়া ব্যতীত কেউ নেই। তোমাকে একা একা রেখে কিভাবে আমি দূরে যাব? আমাকে নিয়ে তোমাকে নিয়ে আমি ঝুঁকি নিতে চাই না। সমস্যা সমাধান হলে আমি এসে তোমাকে নিয়ে যাব। আমি একা থাকবো বাসায়, আর আপনি দূরে থাকবেন কিছুদিন। এটা কি সমস্যা? না নাকি অন্য কোনো কারণ? আমার কেন কিছু লুকাবেন মনে হচ্ছে? আমি মীর সত্যি কথা বলছি, মিথ্যা বলি না। যা বলেছি সত্য। হয়তো 10 থেকে 15 দিন লেগে যাবে, কেননা বিমান তো নির্দিষ্ট সময়ে দেশে পাড়ি দেয়, নয়তো তার আগে হয়তো চলে আসতাম। মায়া কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। মীর মায়ের দিকে এগিয়ে যায়, দুগালে হাত চেপে ধরে আলতো করে বলল, আমি চলে আসবো বউ, এসে তোমাকে নিয়ে যাব। মায়ের চোখে জল জমে, গড়িয়ে পড়তে শুরু করলো। মীর মুছে দেয়। মায়া অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি ফিরবেন তো?